প্রিয় শ্রোতা দর্শক, আপনাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। শুরু করছি বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের শ্রোতানন্দিত বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান আমরাই সেরা। আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আমাদের এই বিতর্ক অনুষ্ঠান। শ্রোতা, আজ আপনারা দেখছেন এবং শুনছেন দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। আমাদের আজকের বিতর্কের বিষয় মাদকাসক্তি যুব সমাজের অবক্ষয়ের কারণ। বিষয়টির পক্ষে বলবে রাজশাহী মেডিকেল কলেজ, বিপক্ষে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। স্বাগত দুটি দলের তার্কিক বন্ধুদের। শ্রোতাবন্ধু, সনাতন পদ্ধতির এই বিতর্ক অনুষ্ঠানে বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত তিনজন বিচারক, জনাব মোহাম্মদ আবু সাইদ, সম্মানিত যুগ্ম জেলা ও দায়রা জজ রাজশাহী, প্রফেসর ডক্টর মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, মনোবিজ্ঞান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আছেন অনুষ্ঠানটির মডারেটর ও বিচারক বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ মনিরুল হাসান। আমরাই সেরা এই অনুষ্ঠানটির প্রযোজক মোহাম্মদ মাসুম পারভেজ এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় আব্দুর রকন মাসুম। শ্রোতাবন্ধু, প্রথমেই বিতর্ক প্রতিযোগিতার সংক্ষিপ্ত নিয়মকানুন সম্পর্কে বলছেন সম্মানিত বিচারক ও মডারেটর মোহাম্মদ মনিরুল হাসান। প্রিয় বিতার্কিক বৃন্দ, বাংলাদেশ বেতার রাজশাহীর পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমরাই সেরা অনুষ্ঠানে। আমাদের আজকের বিতর্কের বিষয় মাদকাসক্তি যুব সমাজের অবক্ষয়ের কারণ। এই বিষয়ে বিতর্ক করার জন্য আজকে তোমরা দুটি দল অংশগ্রহণ করেছ, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং রাজশাহী মেডিকেল কলেজ। প্রিয় বিতার্কিক বৃন্দ, আমাদের আজকের বিতর্ক এটি একটি সনাতনী ফরম্যাট বিতর্ক এবং এই বিতর্কে তোমাদেরকে তিনটি বিষয় মূল্যায়ন করা হবে। সেটি হচ্ছে উচ্চারণ 10, তথ্য এবং তথ্য উপাত্ত উপস্থাপনা 10 এবং যুক্তিখণ্ডন 10। সর্বমোট 30 নম্বরের মধ্যে তোমাদের মূল্যায়ন করা হবে। এছাড়াও যুক্তিখণ্ডন পর্বে দলনেতা অতিরিক্ত 10 নম্বরের যুক্তিখণ্ডন করতে পারবে, তবে সেক্ষেত্রে 10 নম্বর তার ব্যক্তিগত নম্বরের সাথে যোগ না হয়ে দলীয় নম্বরের সাথে যোগ হবে। প্রিয় বিতার্কিক বৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের আজকের বিতর্ক প্রতি বিতার্কিক 3 মিনিট করে তোমরা সময় পাবে। দ্বিতীয় মিনিটে প্রথম সতর্ক সংকেত এবং তৃতীয় মিনিটে চূড়ান্ত সতর্ক সংকেত দেওয়া হবে। এছাড়া যুক্তিখণ্ডন পর্বে দলনেতা অতিরিক্ত 2 মিনিটের যুক্তিখণ্ডন করতে পারবে, সেক্ষেত্রে 1.5 মিনিটে প্রথম সতর্ক সংকেত এবং দ্বিতীয় মিনিটে চূড়ান্ত সতর্ক সংকেত দেওয়া হবে। প্রিয় বিতার্কিক বৃন্দ, আশা করি তোমরা তোমাদের সর্বোচ্চ মেধা, দক্ষতা, যোগ্যতা দিয়ে বিতর্ক করবে এবং আমাদের আজকের বিতর্কটি অত্যন্ত উপভোগ্য হবে। চলুন প্রিয় শ্রোতা, যাওয়া যাক বিতর্কের মূল পর্বে। প্রথমেই পক্ষ দল রাজশাহী মেডিকেল কলেজের প্রথম বক্তা মোহাম্মদ রিদওয়ান হককে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী, ধন্যবাদ উপস্থিত সকলকে। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মাদকাসক্তি যুব সমাজের অবক্ষয়ের কারণ। প্রথমে সংজ্ঞায়নে যেতে চাই। সংজ্ঞায়নে আমরা যেই শব্দগুলোর উপরে জোর প্রদান করব, মাদকাসক্তি, যুব সমাজ এবং অবক্ষয়। বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধিত 2020 অনুযায়ী শারীরিক ও মানসিকভাবে মাদকদ্রব্যের উপরে কোনো ব্যক্তির নির্ভরশীলতা অথবা অভ্যাসবশত মাদকদ্রব্য ব্যবহার ও সেবন করার প্রবণতাই মাদকাসক্তি বলছি আমরা। যুব উন্নয়ন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মতে 18 থেকে 35 বছর যাদের বয়স তারাই যুব সমাজ। এই তথ্য মতে বর্তমানে বাংলাদেশের 1/3 যুব সমাজ। অবক্ষয় বলতে নৈতিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ক্রমান্বয়ে ক্ষতিসাধনকে বোঝাচ্ছি, যার মধ্যে যুব সমাজের কারিগরি ও কর্মমুখী জীবন থেকে সরে আসা এবং একই সময়ে অপকর্ম ও অপরাধ জগতে প্রবেশ করা অন্যতম। মাননীয় বিচারক মণ্ডলী, আমাদের আজকের বিতর্কে যুব সমাজের অবক্ষয়ের কারণ হিসেবে অনেক কিছু উঠে আসতে পারে। সেখানে থাকতে পারে পারিবারিক অশান্তি, হতাশা, বিষণ্ণতা, বেকারত্ব, কর্মসংস্থানের অভাব, বিভিন্ন কিছু। কিন্তু আমাদের যুক্তি থাকবে যে যাই আসুক না কেন, যুব সমাজের অবক্ষয়ের পিছনে কোনো না কোনোভাবে মাদকাসক্ত কোনো ব্যক্তি অথবা মাদক চোরাচালান সিন্ডিকেট অথবা মাদকই দায়ী। এক্ষেত্রে আমাদের যুব সমাজের অবক্ষয়ের পিছনে কোনো মাদকাসক্ত দ্বারা আমাদের যুব সমাজ প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রভাবিত হচ্ছে, অথবা
এইসব সমস্যা মোকাবিলা করার জন্য যুবকরা যেই সমস্যাগুলো ফেস করে তাদের যুবক বয়সে, এই সমস্যাগুলো মোকাবিলা করার জন্য তারা কখনো না কখনো সাময়িক প্রশান্তির জন্য তারা মাদকের দ্বারস্থ হয়েছে, অথবা কম বেশি যেই যুবকদের অবক্ষয় ঘটেছে তারা কোনো না কোনোভাবে মাদক দ্বারা প্রভাবিত। কারণ আমাদের যে 1/3 যুব সমাজ আছে তারা সবাই কিন্তু অবক্ষয়ের দিকে ঝুঁকে যায়নি, বা তাদের সবাইকে আমি বলছি তারা অবক্ষয় হয়ে যাচ্ছে, কিন্তু যাদেরই অবক্ষয় ঘটছে তাদের মধ্যে আমরা দেখতে পাই যদি 10 জনের মধ্যে 5 জনের অবক্ষয় ঘটে, তাহলে দেখা যায় তাদের মধ্যে 4 জন বা 5 জন প্রত্যেকেই কোনো না কোনোভাবে মাদক দ্বারা তারা প্রভাবিত হয়েছে। মাননীয় বিচারক মণ্ডলী, অ্যানুয়াল ড্রাগ রিপোর্ট বাংলাদেশ 2020-এর তথ্য মতে 21 থেকে 25 বছরের মধ্যে মাদক গ্রহণের প্রবণতা 25.89% এবং 26 থেকে 30 বছরের মধ্যে 17.24%। এখন বাংলাদেশে মাদক উৎপাদন না হওয়া সত্ত্বেও এই পরিমাণ মাদকের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ার অন্যতম একটা কারণ হয়েছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা। আমরা জানি আমাদের দেশ গোল্ডেন ট্রায়াঙ্গেল বা গোল্ডেন ক্রিসেন্টের খুব কাছে অবস্থান হওয়ার কারণে বাংলাদেশে মাদকের বিপুল সমারোহ রয়েছে, এবং এই মাদকগুলো বাংলাদেশে যেই বিপুল পরিমাণ মাদক ঢুকছে সেগুলো কিন্তু এমনি ভ্যানিশ হয়ে যাচ্ছে না। তারা এই যুব সমাজের মাধ্যমেই তারা সেগুলো সেবন করা হচ্ছে অথবা সেগুলো বাণিজ্যকরণ হচ্ছে। এর মাধ্যমে আমরা যেটা খুঁজে পাই যে আমাদের দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনুসারে ডিএনএস এর মতে দেশের 19টি জেলা দিয়ে 95টি পয়েন্টে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে ঢুকছে। তাই মাদক দ্রব্যই বা মাদকাসক্তি যুব সমাজের অবক্ষয়ের পিছনে মূল কারণ হিসেবে দাঁড়াচ্ছে। কারণ যুব সমাজের যেই পরিমাণ অবক্ষয় ঘটছে তার পিছনে আমরা খুঁজতে দেখতে পাই প্রায় 90% ক্ষেত্রে তারা কোনো না কোনো সময় মাদকের সাথে সম্পর্কিত ছিল। তাই ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সকলকে। এবারে বিপক্ষ দলের প্রথম বক্তা সাদমান আহমেদ। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাকে এই মঞ্চে কথা বলার সুযোগ প্রদানের জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্বাচিত হয়েছে মাদকাসক্তি যুব সমাজের অবক্ষয়ের কারণ। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি ও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, একটু লক্ষ্য করুন এই বিতর্কটি আমরা আজ কোন পর্যায়ে এসে করছি, যখন আমাদের যুব সমাজে বেকারত্বের হার 14.2%, দারিদ্র্যের হার 25.6%, বিচ্ছিন্ন পরিবারের সংখ্যা 36% এবং 35.7% যুবক তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায় না। তথ্যসূত্র দৈনিক প্রথম আলো। মাননীয় মডারেটর, এই জায়গাটিতে এসে যখন আমরা বিতর্ক করছি তখন মাদক কিভাবে যুব সমাজের অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায় সেটি আসলে আমার বোধগম্য নয়। মাননীয় মডারেটর, আজকে আমাদের প্রতিপক্ষ দলের প্রথম বক্তা অসাধারণ সংজ্ঞায়ন করে গিয়েছেন, তা সত্ত্বেও কিছু কিছু বিষয় আজকের এই বিতর্কে অস্পষ্ট রয়ে গিয়েছে। আমি তার সংজ্ঞায়নকে মেনে নিয়ে সেই অস্পষ্ট বিষয়গুলোকে স্পষ্ট করছি। প্রথমত, আজকে মাদক তো কেউ কারণ ছাড়া গ্রহণ করে না, এই মাদক মানুষ গ্রহণ করছে কি কারণে, এবং দ্বিতীয়ত আজকে যদি আমরা কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদের সমাজ থেকে মাদককে একেবারে নিশ্চিহ্ন করে দিতে পারি, তাহলে কি আমরা এই নিশ্চয়তা দিতে পারবো যে সেই সময়টিতে আমাদের যুব সমাজের কোনো অবক্ষয় ঘটবে না? মাননীয় মডারেটর, আজকে আমাদের এই দুটি প্রশ্নকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলেই বোঝা যায় যে তারা আজ কতটা দুর্বল। মাননীয় মডারেটর, এখান থেকে আমরা যদি বিতর্ক শুরু করি নৈতিক অবক্ষয় বা যুব সমাজের অবক্ষয়, সেই অবক্ষয়ের কারণগুলো কি, এই কারণগুলো যদি আমি বের করতে চাই তাহলে অনেকগুলো কারণ সামনে আসবে। সে কারণগুলো হচ্ছে মূল্যবোধের অধপতন, নৈতিকতার বিপর্যয়, পারিবারিক অসচেতনতা, অপসংস্কৃতির আগ্রাসন, দারিদ্র্য, বেকারত্ব এবং রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রেমে ব্যর্থতা ইত্যাদি। এছাড়া মাননীয় মডারেটর, ইয়থ অ্যান্ড ডেভেলপমেন্টের একটি গ্রন্থে বলা হয়েছে কি সেটি লক্ষ্য করুন। The degradance of the youth is due to the environmental reflection, bad effect of science and technology, estates, apathy and all above, family and difference। মানে এই যে এত বড় একটি গায়ন করা হয়েছে সেখানে কোথাও কি বলা হয়েছে যে কি আজকে যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ মাদক? না মাননীয় মডারেটর, বলা হয়নি। এখান থেকে আমরা আজ বিতর্কটি করছি। আজকে আমাদের যুব সমাজের পারিপার্শ্বিক প্রেক্ষাপটে যখন এই কারণগুলো মারাত্মক আকার ধারণ করে তখনই কিন্তু তার নৈতিকতার অবক্ষয় ঘটে, এবং যখন একজন যুবকের নৈতিক অবক্ষয় ঘটবে তখনই সে মাদকের দিকে ঝুঁকে পড়বে, তার আগ মুহূর্তে কিন্তু নয়। কেননা মাননীয় মডারেটর, নৈতিক অবক্ষয় যার ঘটেনি, অর্থাৎ যার মধ্যে নৈতিকতা নেই, যার মধ্যে ধর্মীয় মূল্যবোধ আছে, নৈতিকতা আছে, চেতনা আছে, বিচক্ষণতা আছে, সে কখনো মাদকদ্রব্য গ্রহণ করার কথা ভাববে না, অবশ্যই ভাববে না, সে তো এটি ছুঁয়েও দেখতে চাবে না। অর্থাৎ মাননীয় মডারেটর, আজকে আমাদের দলীয় অবস্থানটি কি? আমাদের দলীয় অবস্থান এটি, যখন যুব সমাজের অবক্ষয় ঘটে যায় তখনই তারা মাদক গ্রহণ করে, অর্থাৎ মাদক হচ্ছে ফলাফল, মাদক কখনোই যুব সমাজের অবক্ষয়ের প্রধান বা মূল কারণ নয়। তাই আজকে আমার দলের দ্বিতীয় তৃতীয় বক্তায় সেটি প্রমাণ করে যাবে কি কি কারণে তরুণ সমাজের অবক্ষয় হয়ে থাকে। আজকে আমাদের দলীয় অবস্থান থেকে প্রমাণের বিষয় এটি যে আমরা যে কারণগুলো দেখিয়েছি সেই কারণগুলোর ফলে নৈতিক অবক্ষয় ঘটছে এবং তারপরে আমরা মাদকের সাথে জড়িয়ে পড়ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে।
এবার পক্ষের দ্বিতীয় বক্তা রফিক রোহান শাহ। ধন্যবাদ মাননীয় মডারেটর। আজকে আমাদের বিতর্কের বিষয়টা কি ছিল? মাদকাসক্তি যুব সমাজের অবক্ষয়ের কারণ। তার মানে আমার আজকে বুঝতে হবে বিষয়টা আসলে আমার কাছে কি চাচ্ছে। আমার কাছে বিষয়টা বলছে যে আসলে কি মাদকাসক্তির জন্য অবক্ষয় হচ্ছে নাকি অন্য কোনো কিছুর জন্য অবক্ষয় হচ্ছে। সেখানে আমরা পক্ষ দল হিসেবে কি বলেছিলাম? আমরা পক্ষ দল হিসেবে দেখিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম প্রথমে যে আজকে যে যুব সমাজের অবক্ষয় বলতে আসলে প্রথমে একটা জিনিস ক্লিয়ার করা উচিত যে আজকে অবক্ষয় আমরা কোন সেক্টরটাতে কথা বলছি। তারা আজকে আমার প্রতিপক্ষ বন্ধুরা বুঝতে পারছে না যে আসলে অবক্ষয় জিনিসটা কি বা অবক্ষয় কোথায় থেকে আসছে। দেখেন অবক্ষয় কি, প্রথমে এটা ক্লিয়ার করি। অবক্ষয় অনেক ধরনের হতে পারে। অর্থনৈতিক অবক্ষয় হতে পারে, পারিবারিক অবক্ষয় হতে পারে, তার কর্মক্ষেত্রে চিন্তা মননের ক্ষেত্রে অবক্ষয় হতে পারে, তার ক্রিয়েটিভিটি যেটা থাকে সৃজনশীলতা নষ্ট হতে পারে, তার নৈতিকতা নষ্ট হতে পারে, এবং তার যে স্বাস্থ্যগত এদিকেও একটা অবক্ষয় হতে পারে। এখন অবক্ষয় জিনিসটা যদি আমি ধরি তাহলে আজকে যদি এটা এখানে ছিল, কালকে হুট করে ড্রপ করে এই নিচে পড়বে তা না। এটা একটা স্লোপিং এজের মতন প্রসেস। এটা আস্তে আস্তে প্রতিনিয়ত কমতে থাকবে। মাননীয় মডারেটর, সেই জায়গা থেকে আমার দলের প্রথম বক্তা যে জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এই যে অবক্ষয়ের সাথে জড়িত যে কারণগুলো রয়েছে সে সকল কারণ কিছু থাকলেও আজকে যে মাদকাসক্তি এই জিনিসটা আজকে আমার সে কারণকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনোভাবে ইফেক্ট করে। কিভাবে? তাদের যে যুক্তি ছিল সেই যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে আসি। প্রথমে তারা যে জিনিসটা বলছে আজকে বেকারত্ব বাড়ছে, আজকে এই সকল জিনিসগুলো বাড়ছে। দেখেন মাননীয় মডারেটর, আজকে যখন আমরা চাকরির বাজারে ঢুকি তখন আমরা যেটা দেখতে পাই বেকারত্ব কেন বাড়ছে। কারণ কি আমাদের অনেক সময় দেখা যাচ্ছে চাকরি আছে, বাট চাকরি দেওয়ার জন্য সেই যোগ্য লোকটা আমি খুঁজে পাচ্ছি না। কেন এই যোগ্য লোকটা খুঁজে পাচ্ছি না? কারণটা হচ্ছে দেখা যায় যে তারা চিন্তাগতভাবে বা সৃজনশীলতার দিক থেকে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। কিছুদিন আগে দেখা যায় যে বাংলাদেশের অনেক নামি দামি কোম্পানি যখন বলে যে আমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করব বা ডাক্তার হায়ার করব, তারা রিকোয়ারমেন্ট দেয়, কিন্তু সে কোয়ালিফাইড হতে পারে কয়জন, এটা হচ্ছে একটা অনেক বড় বিষয়। সেই জায়গাটাকে তারা যখন বেকারত্ব দেখাচ্ছে তখন মাননীয় প্রশ্ন আসে আসলে আমাদের সৃজনশীলতার জায়গাটা কোথায়। তারা বারবার বলছে মূল্যবোধ, নৈতিকতা, বেকারত্ব, প্রেমে ব্যর্থতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, দারিদ্রতা, এই সকলগুলো আজকে তার এগুলোর কারণে মাদকাসক্তি আসছে। মাননীয় মডারেটর একটু দেখেন যে মাদকের ইতিহাসটা এই বঙ্গে বা এই বাংলাদেশে কত দিনের। আজকে যদি আমি দেখি আজকে বিগত 5,000 বছরের যদি ইতিহাস দেখি তাহলে দেখা যায় আজকে যে তার পরিবারের গত আসে, আজকে যখন একটা পরিবারে বাবা মাদক গ্রহণ করে এসে তার স্ত্রীকে প্রহার করে, বাচ্চার উপরে একটা ইফেক্ট পড়ে। তাহলে মাননীয় সভাপতিতে যে বাড়িতে যে সমস্যাগুলো হচ্ছিল তাহলে দেখা যায় তার বাবা কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদকের সাথে যুক্ত ছিল। এখন কেন বাংলাদেশ এই জায়গাটাতে আছে? বাংলাদেশ দেখা যায় যে থাইল্যান্ড, লাওস এবং মায়ানমারের মাঝখানে একটা গোল্ডেন ট্রায়াঙ্গেল হিসেবে অবস্থান করে, আবার গোল্ডেন ক্রিসেন্ট হিসেবে পাকিস্তান, আফগানিস্তান এবং ইরানের ক্ষেত্রে অবস্থান করে। তো আজকে যদি আমি ইতিহাস দেখতে যাই দেখা যায় যে বাংলাদেশে আর্থসামাজিক যে পরিস্থিতিটা ছিল সেই কারণে দেখা যায় যে বাংলাদেশের মানুষের সাথে এই চোরাচালানকারী বা মাদকের চোরাচালানকারীর একটা ঘনিষ্ঠ সম্পর্ক থেকে যায়, এবং তা থেকে পুরো বাংলাদেশের মধ্যে যে বিস্তৃতি লাভ করে এবং প্রত্যক্ষ পরোক্ষ হবে যখন আজকে যুব সমাজের উপরে আঘাতটা আসে তখন দেখা যায় যে এই যে যুব সমাজের আস্তে আস্তে অবক্ষয়টা হচ্ছে সকল ক্ষেত্রে, সেজন্য মাদকাসক্তিটাই মূলভাবে দেয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবার বিপক্ষের দ্বিতীয় বক্তা এম তৌনিদ আলম তৌকি। জেগে ওঠো হে যুবক, ঘুমিও না আর, অনেক দায়িত্ব আছে তোমার এ বিশ্ব মাঝারে, সকল বাধা সকল বিপত্তি করিয়া নাশ, চলো তুমি আপন বেগে গড়ো এক নতুন ইতিহাস। ধন্যবাদ মাননীয় মডারেটর এবং আজকের বিতর্কে সকলকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় হচ্ছে মাদকাসক্তি যুব সমাজ অবক্ষয়ের কারণ। সঙ্গত আজকের বিষয়কে কেন্দ্র করে আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি, প্রথমেই যে আমাদের প্রশ্নটা আমাদের মনে আসে সেটি হচ্ছে মাদক কেন গ্রহণ করা হচ্ছে। মাননীয় মডারেটর, মাদক তখনই গ্রহণ করা হচ্ছে যখন একটি মানুষ হতাশা, বিষাদগ্রস্ত, অবসন্ন কারণ থেকে মাদকাসক্তির দিকে ঢলে পড়ছে। সঙ্গত কারণে এটাই বলতে হচ্ছে যে প্রথম বক্তা এসে বলে গেলেন যে সাময়িক প্রশান্তির জন্য মাদক কেন গ্রহণ করবে, মাদক সাময়িক প্রশান্তির জন্য কেন গ্রহণ করবে। তার মধ্যে যদি যখন নৈতিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, পারিবারিক শিক্ষার অভাব তৈরি হবে। আমাদের আজকের বিষয়কে কেন্দ্র করে আমি বলতে যাচ্ছি যে যখন একটি মানুষের মধ্যে নৈতিক অবক্ষয়ের ঘটবে তখনই মাদকাসক্তি শুরু হবে। নৈতিকতা, আদর্শ, দেশপ্রেম, ধর্মীয় মূল্যবোধ যখন একজন মানুষের মধ্যে থাকবে না সে কখনো মাদক গ্রহণ করতে পারে না। একটি যুব সমাজ এবং তখনই অবক্ষয়ের দিকে চলে যায় যখন তার নৈতিকতার বিচ্ছুরণ ঘটে। মাননীয় মডারেটর, এবং আমি আরো বলতে চাই আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আর এই ভবিষ্যৎ
শিশুদেরকে গড়ে তুলতে হলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে বিষয়গুলোকে এই ভবিষ্যৎ প্রজন্মই আমাদের আগামী প্রজন্ম, এই প্রজন্মকে যদি গড়ে তুলতে হয় তাহলে তাদের মধ্যে সুশিক্ষা, আদর্শ, মানবীয় মূল্যবোধ এবং জাগ্রত করতে হবে। কিন্তু এই জিনিস থেকে আমরা অনেক ব্যর্থতা হচ্ছি। এই ব্যর্থতার দায় আমরা কার উপর চাপাবো মাননীয় মডারেটর? এই ব্যর্থতার দায়কে আমরা চাপাবো যারা মাদক কারবারি করছে বা মাদকের সাপ্লাই দিচ্ছে? আসলে না। দ্বিতীয় বক্তা বলে গেছেন অবক্ষয়ের কারণে। অবক্ষয় কি জন্য ঘটছে? অবক্ষয় ঘটছে ধর্মীয় মূল্যবোধ না থাকার কারণে, পারিবারিক শিক্ষা না থাকার কারণে, নৈতিকতার অবক্ষয় থাকার কারণে। একটি শিশুর ভিতরে যখন নিজের মাধ্যমে বিকৃত মন মানসিকতা চলে আসে, কিশোর গ্যাং থেকে শুরু করে অন্যায় অপরাধের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলার এক প্রবণতা চলে আসে, তখনই মানুষ মাদকাসক্তির দিকে চলে যায়। মাদকাসক্তি কোনো কারণ হতে পারে না। মাদকাসক্তির কারণে মানুষ খারাপ হয়ে যাচ্ছে, এটা কখনো মূল মাদকাসক্তি হতে পারে না। আমরা আজকে এই বিষয়ে বলতে চাচ্ছি যে 3টি ঘটনা যদি আমরা একটু বলতে চাই তাহলে হচ্ছে প্রথমে নড়াইলের ঘটনা। নড়াইলে একজন স্কুল শিক্ষককে তারই সহকর্মীরা জুতার মালা পরিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটি কি কখনো নৈতিকতার ভিতরে পড়ে মাননীয় মডারেটর? দ্বিতীয় ঘটনা যদি আসি তাহলে সাভারে এক স্কুল শিক্ষককে তারই ছাত্র স্ট্যাম্প দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। এটা তো কখনো শিক্ষার্থীর আচরণ হতে পারে না। নৈতিকতার অবক্ষয় কোন পর্যায়ে গেলে, মানবিক মূল্যবোধের সীমা কতটা অতিক্রম হলে একটি ছাত্র তার শিক্ষককে হত্যা পর্যন্ত করে ফেলে মাননীয় মডারেটর? আমি বলতে যাচ্ছি পারিবারিক শিক্ষা এবং নৈতিকতার অবক্ষয় যতক্ষণ পর্যন্ত না আমরা ঠিক করতে পারবো এবং এই দিক থেকে আমরা যতক্ষণ পর্যন্ত ঠিক করে আসতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ব্যর্থ থেকে যাব। শিক্ষামন্ত্রীকে একটি অভিভাবক SMS দিয়ে বলছে যে তার সন্তানের জন্য সুপারিশ করা। ঢাকা ট্রিবিউন 15 ফেব্রুয়ারি 2024। একটা শিক্ষা ব্যবস্থা কখন এভাবে চলে যেতে পারলে এই ধরনের মেসেজ আসে? এই জন্যই আমি বলতে চাই মানবিক মূল্যবোধ এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অবশ্যই মাদকী শক্তি কোনো প্রধান কারণ হতে পারে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। এবার পক্ষের দলনেতা ফারজানা হুসাইন ঋতু। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ দানের জন্য। আজকের বিতর্কের বিষয় মাদকাসক্তি যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ। মাননীয় মডারেটর প্রথমেই যুক্তি খণ্ডনে চলে যায়, কিছু বিষয় না বললেই নয়। সেটা হলো কি, আমার প্রতিপক্ষ বন্ধুরা বারবার বলছে পরিবারের কথা, পারিবারিক শিক্ষার কথা, নৈতিকতার কথা এবং ধর্মীয় জ্ঞানের কথা। মাননীয় মডারেটর এখন একটু লক্ষ্য করুন যে আজকে একজন শিশু তার বাবা সাময়িক সিগারেট খায়, অর্থাৎ ধরেন দিনে 5টা সিগারেট খাচ্ছে, তার কাছে সেটা মাদকাসক্ত মনে হচ্ছে না। সে তার বাবাকে দেখছে সিগারেট খাচ্ছে, সে তার দাদাকে দেখছে সিগারেট খাচ্ছে। তার এই বাবা বা দাদা যখন যুবক ছিল তখন সে সিগারেট খাওয়াটা শুরু করেছিল। তার মানে এরকম একটা পরিবার থেকে যখন সেই ছেলেটা বড় হবে তখন তার কাছে সিগারেট খাওয়াটা কিন্তু কখনোই নৈতিকতার অবক্ষয়ের বিষয় বলে কিন্তু চিহ্নিত হবে না, কারণ তার কাছে সিগারেট খাওয়াটা হয়ে যাবে সাধারণ বিষয়। এই শিশু যখন ফ্রেন্ড সার্কেলে যাবে, বন্ধুদের মাঝে যাবে, তখন সেখানে সে গাঁজার সাথে পরিচিত হবে, তারপর সে হিরোইনের সাথে পরিচিত হবে এবং তারপরে কিন্তু সে একবার একাধারে সে মাদকাসক্ত একজন ব্যক্তিতে পরিপূর্ণ হবে। তাহলে এই যে পারিবারিক শিক্ষাটা জায়গাটা কিন্তু একটু মাদকাসক্তই কিন্তু আমাদের পরিবারটা নষ্ট করছে। লক্ষ্য করেন মাননীয় মডারেটর, USA-তে বলা হচ্ছে যে 7% ডিভোর্সের কারণ হলো এই মাদকাসক্তি। অর্থাৎ এই যে পরিবার ভঙ্গের পরে এই পরিবারে যে ছেলে মেয়েগুলো বড় হবে তারা তাদের পিতামাতাকে তাদেরকে তার মাদকাসক্ত করতে দেখেছে, সেখান থেকে সেই ছেলেগুলো বড় হয়ে সেটাকে কিভাবে নিবে এবং এই যে পারিবারিক কলহের কারণে তার নৈতিকতা বা কোনো জায়গাতে থাকবে না, তার ধর্মীয় জ্ঞানও কিন্তু সে ঠিকভাবে অর্জন করতে পারবে না। এবং এর ফলে কিন্তু হচ্ছে কি যে এই জিনিসগুলো কিন্তু তার অবক্ষয়ের প্রধান কারণ হতে পারে না, কারণ তার অবক্ষয়ের প্রধান কারণগুলো আপনি যাকেই বলেন না কেন সেইটা কোনো না কোনোভাবে মাদকের সাথে সম্পর্কযুক্ত। তারপরে আসি তাদের আরো একটি পয়েন্ট ছিল যে বেকারত্বের কথা এবং কর্মসংস্থানের অভাবের কথা। অ্যানুয়াল ড্রাগ রিপোর্ট অফ বাংলাদেশ 2020 অনুযায়ী যারা মাদকাসক্ত করে তার মধ্যে 58% মানুষ হলো কি আনএমপ্লয়েড। কেন আজ তারা আনএমপ্লয়েড? কারণ যখন আপনি বেকার, আপনার পরিবারে আপনার মান সম্মান নাই, বন্ধুদের সাথে আপনি কথা বলতে পারছেন, আপনার যে হতাশা এবং যে বিষণ্ণতা, সেই হতাশা এবং বিষণ্ণতার যে অনুভূতিটা সেটা কেউ কিন্তু অনুভব করতে চায় না। সেটা থেকে দূরে সরার জন্য বা সেটাকে ভুলে থাকার জন্য আপনি কার আশ্রয় নেন? আপনি আজকে নেশার আশ্রয় নিচ্ছেন এবং আপনি মাদকাসক্ত হচ্ছেন। আপনি হয়তো হতাশ বা বিষণ্ণ হয়ে খারাপ কাজগুলো করতেন না, কিন্তু যখন আপনি মাদকাসক্ত হচ্ছেন তখন কিন্তু আপনি সে খারাপ কাজগুলো শুরু করছেন। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি অন্যতম একটি পদক্ষেপ নিয়েছে, জিরো টলারেন্স। এই জিরো টলারেন্স এগেন্স্ট ড্রাগ। কেন তিনি জিরো টলারেন্স ওয়ার্ডটা বা জিরো টলারেন্স এই পলিসিটা নেওয়ার গুরুত্ব অনুভব করলেন? কারণ তখনই বুঝতে হবে যে আমাদের যুব সমাজ বা তরুণ সমাজের প্রধান শত্রু কিন্তু হচ্ছে কি মাদক। এই মাদকাসক্ত বলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আজকে জিরো টলারেন্সের মতো বিষয়টাকে নিয়েছে। তারপরে মাননীয় মডারেটর খুব ছোট্ট 2টা উদাহরণ দিব। ঐশীর পরিবারে কি হয়েছিল? ঐশী সে অনেক ধরনের খারাপ
সঙ্গে সে সংস্পর্শে এসেছিল, কিন্তু যখন সে মাদকের টাকা পায়নি বা মাদকের যখন সে যোগান করতে পারে, তখন কিন্তু সে তার বাবা মাকে খুন করার মতো সিদ্ধান্তটা নিয়ে থাকে। তারপরে যদি আমরা দেখি হাফিজুর রহমান 2021 সালে এলএসডি খাওয়ার পরে নিজের গলা নিজে পার করে জনসম্মুখে সাহায্যে আত্মহত্যাটা করে বা যে মারা যায়, এই বিষয়গুলো দেখুন। আপনি যে কোনো কারণে আপনার বিবেক বিভিন্ন জায়গায় দোদুল্যমান হতেই পারে, একটা খারাপ কাজের দিকে আপনি সিদ্ধান্ত নিতেই পারেন, কিন্তু আপনার বিবেকের শেষ বিন্দুটা পর্যন্ত আপনি খারাপ কাজ করাটা থেকে হয়তো নিজেকে বাঁচাতে পারতেন। কিন্তু যখনই আপনার এখানে একটা মাদক, একটা হিরোইন বা একটু গাঁজা যখন সংস্পর্শে আসছে, তখন আপনার বিবেকের যে সুতাটা আপনাকে ধরে রেখেছিল ভালো মানুষ হিসেবে, সেই সুতাটা আপনার ভেঙে যাচ্ছে এবং আপনি চূড়ান্ত অবক্ষয়ের দিকে ঝুঁকে যাচ্ছেন। তাই মাননীয় মডারেটর, আমরা বলতে চাই যে যুব সমাজের অবক্ষয়ের নানান কারণ থাকতে পারে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রভাবক বেশি মাদকাসক্তের। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবার বলবেন বিপক্ষের দলনেতা কাজী সুমাইয়া নাইস। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আজ এই মঞ্চে বিতর্ক দানের সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের কথা শুনে আজ আমার এটাই মনে হচ্ছে যে তাদের বক্তব্য এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে ক্ষুধার জন্য ভাতের সৃষ্টি, ভাতের জন্য ক্ষুধার সৃষ্টি নয়। মাননীয় মডারেটর, কথাটি আমি কেন বলছি? আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা তাদের সুস্পষ্ট এবং যুক্তিভিত্তিক তথ্যের মাধ্যমে এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে মাদকাসক্তি কখনো যুব সমাজের অবক্ষয়ের কারণ নয়। কারণ প্রথমে তারা কোন একটা অবক্ষয়ের সাথে যুক্ত হচ্ছে বিধায় তার পরবর্তী তারা মাদকে আসক্ত হচ্ছে, এটা কখনো কারণ হতে পারে না। এবং তারা সুস্পষ্টভাবে এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে কিভাবে নৈতিকতার অবক্ষয়, মূল্যবোধের বিপর্যয়, পারিবারিক অসচেতনতা, বেকারত্ব, দারিদ্র্য ইত্যাদি কারণে আমাদের যুব সমাজের অবক্ষয়গুলো ঘটছে। কিন্তু মাননীয় মডারেটর, তাদের বক্তব্য শুনে আজকে এটাই মনে হচ্ছে যাই হোক তাই হোক, মাদকই সব। মাননীয় মডারেটর, অবাধ ও তথ্য প্রযুক্তির যুগে আমাদের যুব সমাজ, আমরা তো যুব সমাজের একটি বড় অংশ যুক্ত হয়ে পড়ছে সাইবার ক্রাইমে। তারা বিভিন্ন অশ্লীল ওয়েবসাইটে যাচ্ছে, বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও দেখছে এবং এরই বাস্তব প্রয়োগ ঘটাচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায়। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রইল, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার ক্রাইমগুলো ঘটানো, এর সাথে কিভাবে মাদক দ্রব্যের কারো সম্পর্ক থাকতে পারে এবং এর মাধ্যমে কিভাবে যুব সমাজের অবক্ষয়গুলো ঘটছে? যদি এবং আমাদের সমাজে আরো দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের নগ্ন ভিডিও, অশ্লীল বিভিন্ন ধরনের অপকর্মগুলো সংগঠন হচ্ছে এবং এগুলোর বাস্তব প্রয়োগ ঘটছে আমাদের সমাজ ব্যবস্থায়। এর ক্ষেত্রে কিভাবে মাদকাসক্তিকে আপনি কারণ হিসেবে দায়ী করতে পারেন তা আমার বোধগম্য নয়। মাননীয় মডারেটর, আমি 21শ শতাব্দীর একজন তরুণ শিক্ষার্থী এবং আমি তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পূর্ণ সংযুক্ত, কিন্তু পাশাপাশি আমার নৈতিকতা আছে, এজন্য আমি কোনো মাদকের সাথে যুক্ত হচ্ছি না। বর্তমান সময়ে মাদকাসক্তি যুক্ত হওয়ার কারণটা হচ্ছে বিভিন্ন ধরনের অবক্ষয়ের সাথে তরুণ সমাজ, যুব সমাজ যুক্ত হয়ে যাচ্ছে এবং তারই ফলস্বরূপ তারা মাদকে আসক্ত হচ্ছে, কখনোই মাদকাসক্ত কারণ হিসেবে চিহ্নিত হতে পারে না। মাননীয় মডারেটর, আজকের যে কারণগুলো অবক্ষয় ধরছে তার ভিতরে মাদক কখনো মূল কারণ নয়। সম্প্রতি বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবাসিক হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়। আপনি বা একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন ধরনের ঘটনা, কত যুব সমাজের কতটা অধঃপতন ঘটলে তারা এমন ধরনের কাজ করতে পারে, আপনি এর সাথে কিভাবে মাদককে সংযুক্ত করবেন? আচ্ছা, কোনোভাবে যদি মাদককে আমরা সমাজ থেকে নির্মূল করে দিতে পারি তাহলে কি যুব সমাজের অবক্ষয় হবে না? এর নিশ্চয়তা কি আপনারা দিতে পারবেন? কখনোই দিতে পারবেন না। মাননীয় মডারেটর, এছাড়া আমাদের দেশে যে বেকারত্ব সমস্যা রয়েছে, অন্যান্য যে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে সমাধান করার জন্য তেমন কোনো উদ্যোগ সরকারিভাবে গ্রহণ করা হলেও তার বাস্তবায়িত রূপ কিন্তু এখন আমরা দেখতে পাইনি। তাই মাদক কখনোই মূল কারণ হতে পারে না। আগে একজন যুবক কোনো না কোনো পারিবারিক অসচেতনতা, বেকারত্ব এই ধরনের সমস্যার কারণে তার অবক্ষয়টা ঘটছে, তার মানসিক অবক্ষয়টা ঘটছে এবং তারপরেই সে মাদকে আসক্ত হচ্ছে। অতএব এটাই বলা যায় যে মাদকাসক্তি কখনো কারণ নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। শ্রোতা বন্ধু, প্রত্যেকের বক্তব্য শেষে এখন দুটি দলের দলনেতার যুক্তি খণ্ডনের পালা। প্রথমেই আসছেন পক্ষ দলের দলনেতা ফারজানা হুসাইন ঋতু। ধন্যবাদ আমাকে আবারও বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ার জন্য। আমাদের বিপক্ষ দলের দলনেতা খুব সুন্দরভাবে ধর্ষণের একটি বর্ণনা দিয়ে গেল। মাননীয় মডারেটর এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী, আপনাদের সবাইকে জানতে চাই, এইসব ঘটনার পিছিয়ে কিন্তু ইলিসিট ড্রাগ যেগুলো রয়েছে, যেগুলো সেক্সুয়াল প্লেজারের জন্য যেসব ড্রাগ ব্যবহার হয়ে থাকে, যেসব ড্রাগ রয়েছে যেগুলো সেক্সুয়াল প্লেজার বাড়ায়, এসব ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যারা ধর্ষণ করে তারা কিন্তু এসব ড্রাগ ব্যবহার করে এবং এসব ড্রাগ ব্যবহারের ফলে তারা যে হচ্ছে যে পৈশাচিক আনন্দটা উপলব্ধি করতে চায়, এসব উপলব্ধি করার কারণে করার মাধ্যম হিসেবে কিন্তু তারা তার ধর্ষণটাকে বেছে নেয়। অর্থাৎ শুধুমাত্র তারা সাইবার ক্রাইমের কথা বলে, সাইবার ক্রাইম কেন, যে কোনো ধরনের ক্রিমিনালের সাথে যদি আপনি তার জীবদ্দশা দেখে থাকেন, বেশিরভাগই ক্রাইমের ক্ষেত্রে বা ক্রিমিনাল দেখবেন কিন্তু তারা কিন্তু অবশ্যই কোনো না কোনো রকম
রকম মাদক সেবনের সাথে জড়িত থাকে। হয়তোবা তারা সাধারণ জীবনে হয়তোবা তারা সিগারেট খায়, হয়তোবা তারা গাঁজা সেবন করছে, হয়তোবা তারা হচ্ছে কি যে গাঁজা সেবন করছে কিংবা হিরোইন খাচ্ছে। অপরদিকে আমাদের বিপক্ষ দলের বন্ধুরা বলে গেছে যে দারিদ্রতা প্রেমে ব্যর্থতা, প্রেমে ব্যর্থ হচ্ছে, সে হতাশ হচ্ছে, সে ড্রাগ নিচ্ছে, সে মনোশান্তির জন্য। দারিদ্রতা লক্ষ্য করুন, যখন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, যেমন আমরা একটা সুন্দর একটা ভাবে বুঝি, আমাদের বস্তি এলাকাতে যেসব ছেলেপেলেরা বা যেসব যুব সমাজ দারিদ্র সীমার নিচে অবস্থান করে, তারা কিন্তু সহজ উপায় অর্থ উপার্জনের উপায় হিসেবে কিন্তু মাদক চোরাচালানের সাথে সংযুক্ত হয় এবং তারা মাদক চোরাচালানে সাহায্য করে, বিভিন্ন ড্রাগ বিক্রি করে এবং এর মাধ্যমে কিন্তু তারা হচ্ছে তাদের অল্প সময়তে দারিদ্রতা কাটানোর কিন্তু একটা মাধ্যম হিসেবে তাহলে ব্যবহার করে। তারপরে তার আরেকটি কারণ বলছে রাজনৈতিক অস্থিতিশীলতা। কিন্তু মাননীয় মডারেটর লক্ষ্য করুন, বর্তমানে কিন্তু বাংলাদেশ সবচেয়ে বেশি বাংলাদেশের সৃষ্টিপথে সবচেয়ে বেশি রাজনৈতিক স্থিতিশীল অবস্থায় কিন্তু বাংলাদেশ এখন রয়েছে। তাই আমি মাননীয় মডারেটর আমি বারবার বলতে চাই, তারা যেই কারণ দেখাক না কেন, সেই কারণগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মাদকাসক্তির সাথে জড়িত। এবং একটি যুবক যদি আপনি বলেন যে তার অবক্ষয় ঘটেছে, তাহলে তার জীবন চক্রে কোনো না কোনো জায়গায় সে মাদকের কারণেই তার অবক্ষয়টা ঘটেছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবার বিপক্ষ দলের দলনেতা কাজী সুমাইয়া নাইস। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আরো একবার সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমরা যে সর্ষে দিয়ে ভূত তাড়াতে চেয়েছিলাম সেই সর্ষের ভিতরেই আসলে ভূত রয়ে গেছে। মাননীয় মডারেটর, আমরা আজকে আমাদের বক্তব্যের ভেতরে এটা দুটো প্রশ্ন করছিলাম। প্রথম প্রশ্নটা ছিল যে মাদক কেন ব্যবহার করে, এবং দ্বিতীয়ত যদি কোনোভাবে মাদককে আমাদের সমাজ থেকে একেবারে নির্মূল করা যায় তাহলে আমরা যুব সমাজের অবক্ষয়কে প্রতিরোধ করতে পারবো কিনা। অত্যন্ত দুঃখজনক, তারা এই ধরনের স্বতঃস্ফূর্ত কোনো উত্তর আমাদেরকে দিয়ে যেতে পারেননি, অতএব তাদের দলীয় অবস্থানটি এখানেই ভেঙে পড়েছে। মাননীয় মডারেটর, দলনেতা কিছু প্রশ্ন করে গেছেন, যেখানে তারা বলছে যে প্রথমে তিনি বলেছেন যে একটি পরিবারের এক সন্তান দেখছে তার বাবা সিগারেট খাচ্ছে, তার দাদা সিগারেট খাচ্ছে, এক্ষেত্রে আসলে কারণটা কি? পারিবারিক অসচেতনতা। তার বাবা অসচেতন, তার মা তার দাদা অসচেতন, এই জন্য সে পরিবেশ থেকে ওইটা শিখছে। কিন্তু আসলে তো মাদক জিনিসটাই আসলে খারাপ। এই জিনিসটা যে আমার পরিবার আমাকে শিখিয়েছে তার জন্য আমি শিখতে পারছি। এখানে পারিবারিক অসচেতনতা দায়ী, কোনো মাদক দায়ী হতে পারে না। দ্বিতীয়ত যে হচ্ছে আপনারা বলছেন ধর্ষণের আপনি একটা ওষুধের নাম বলে গেলেন, কি আসলে আমি নিজেও বুঝতে পারছি না আপনি এই ওষুধের নাম বাংলাদেশের কতজন মানুষ জানে এবং সেটা জেনে ধর্ষণের দিকে অগ্রাধিকার পায়। দ্বিতীয়ত হচ্ছে সাময়িক শান্তির কথা বললেন, যে সাময়িক শান্তির জন্য তারা হচ্ছে এই ধরনের মাদক দ্রব্যের সাথে জড়িয়ে পড়ছে। আমাদের বিষয়টাই তো সেটা, আসলে তারা কেন সাময়িক শান্তিটা চাচ্ছে? তারা বেকারত্ব বা পারিবারিক অশান্তি কোনো না কোনো কারণের জন্যই কিন্তু তারা সাময়িক অশান্তিতে ভুগছে এবং আগে অবক্ষয়টা ঘটছে বলেই, নৈতিকতার অবক্ষয়টা ঘটছে বলেই তারা এই মাদকে আসক্ত হচ্ছে। অতএব এটা কারণ নয়, বরং এটা আগে অবক্ষয় ঘটছে তারপর সে মাদকে আসক্ত হচ্ছে। আমাদের বিষয়টাই সেটা। মাননীয় মডারেটর, আমাদের বিতর্কের জায়গাটি ছিল আজকে এটা যে মাদক কেন ব্যবহার করছে, তার আগে অবক্ষয়টা ঘটছে এবং তারপরে সে মাদক আসক্ত হচ্ছে। অতএব এই জন্য আমি এটাই বলতে চাই যে যুব সমাজের অবক্ষয়ের কারণ কখনো মাদক না, বরং অবক্ষয়ের ফলাফল স্বরূপ আমরা মাদককে দেখতে পাচ্ছি এবং মাদকাসক্তিটা ঘটছে। সম্প্রতি আরো বেশ কিছু ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। প্রিয় শ্রোতা দর্শক, জমজমাট বিতর্ক পর্ব শেষ। একটু পরে ফলাফল, আর ফলাফলে যাবার আগে আমরা শুনতে চাই সম্মানিত 3 বিচারকের সংক্ষিপ্ত কিছু কথা। আমি প্রথমেই অনুরোধ করছি প্রফেসর ডক্টর মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিবকে। বিতর্ক মানেই বাকযুদ্ধ, আর বাকযুদ্ধ মানেই সেখানে একটা যুদ্ধের বিষয় কিন্তু থাকেই। তো সেই যুক্তির স্বর ছুঁড়ে বা কথার মার প্যাচে একজন আরেকজনকে ঘায়েল করার প্রচেষ্টা দুপক্ষই সুন্দরভাবে চালিয়েছেন। তো আমার বিতর্ক শুনতে শুনতে দু একটা জায়গাতে মনে হলো যে একটু বোধহয় আপনাদের আরেকটু মানে এক্সপ্লানেশন বা এলাবোরেশন দরকার ছিল। যেমন অবক্ষয়ের কথাটিতে আপনারা যে বিষয়গুলো নিয়ে এসেছেন সেটাতে সামাজিক বিষয়গুলো আরও কিছু উঠে আসতে পারত। হ্যাঁ, ঠিক একইভাবে আপনারা যখন নৈতিক অবক্ষয়ের কথা বলছেন বা মূল্যবোধের অবক্ষয়ের যে জায়গাগুলো দেখাচ্ছেন, সে জায়গাগুলোতে কোথায় কোন দেশে কিভাবে ঘটেছে যুব সমাজের অবক্ষয়, সে বিষয়গুলো কিন্তু আপনারা নিয়ে আসতে পারতেন। আবার মাদকাসক্তির কারণেই কাদের কি সমস্যা হয়েছে সে বিষয়গুলো কিন্তু আমরা এখানে উল্লেখ করতে পারতাম। যেমন ধরেন যে ল্যাটিন আমেরিকাতে জানি যে মানে খেলোয়াড়, তিনি খুব ভালো খেলোয়াড় ছিলেন, কিন্তু খুব মানে সকার প্লেয়ার ছিলেন উনি শুধু মাদকাসক্তির কারণেই কিন্তু পরে মারা গেলেন, তাকে খেলা থেকে সরে আসতে হয়েছে। এরকম নানা ঘটনা কিন্তু আমরা উল্লেখ করতে পারি। তবু যাই হোক, মানে সব মিলিয়ে চমৎকার। আরেকটু জিনিস একটু বলার আছে যে বিতর্কের ক্ষেত্রে
জেস্চার পোশ্চার তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, উচ্চারণ যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো সেই জায়গাগুলোতে আমরা একটু যত্নবান হব। এবারে অনুরোধ করব আমাদের সম্মানিত বিচারক জনাব মোহাম্মদ আবু সাইদকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। মানে বিতার্কিক হিসেবে আমরা যে একটু একটু যেমন স্লেজিং করা যেটা বলি আমরা, একটু 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 মানে আমরা কি বলি, একটু ফাইটিং, একটু মুড থাকা দরকার। তো সেটা আমার মনে হয় একটু অভাব ছিল আজকে। তোমাদের মনে হচ্ছে সবাই মনে হচ্ছে একটু শীতকাল না এখন, কিন্তু ওদের ফ্লেভার ছিল শীতকালের মতো আর কি। হ্যাঁ, তো একটু ইন্ডিভিজুয়ালি বললে খুব আমি 1 থেকে 2 মিনিট সময় নিচ্ছি। যে প্রথম যে আমাদের যে RMCH যে রিদওয়ান পক্ষ দলের, তোমার তথ্য সমৃদ্ধ ছিল, সংজ্ঞায়ন সুন্দর ছিল, কিন্তু যেটা হয়েছে যে প্রথম বক্তা হিসেবে আমাদের আরেকটু স্পেসিফিক্যালি হতে হবে যে আমরা কোন দিকে যেতে যাচ্ছি। মানে বারবারই কিন্তু আমাদের মনিরুল ভাই, তোমাদের মনিরুল স্যার বলে থাকেন যে মানে প্রথম বক্তার দায়িত্বটা অনেক বেশি থাকে, যে তুমি বিতর্কটা কোন দিকে তুমি নিয়ে যাবো, বারবারই কিন্তু উনি এই কথাটা বলেন। তো এই জায়গাটাতে মনে হয় তোমার একটু অভাব ছিল, যে কিভাবে মাদক আসলে মানে এই যে যুব সমাজের অবক্ষয়ের জন্য যে কারণটা কিভাবে হচ্ছে, তোমরা বলছি কারণ, কিন্তু হাউ মানে কিভাবে হচ্ছে এটা আমি বললাম যে ঠিক আছে, মাদক হচ্ছে যুব সমাজের অবক্ষয়ের কারণ, কিন্তু কিভাবে এই কারণটা হচ্ছে। তো প্রথম বক্তা হিসেবে একটু আরেকটু ক্লিয়ার করে গেলে এটা ভালো হতো। আর অফকোর্স আই কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই কন্ট্যাক্ট মানে প্রত্যেকের জন্যই বলছি, মানে নট অনলি ডিবেটের জন্য, ফর ইউর হোল লাইফের জন্য বলছি, আই কন্ট্যাক্ট খুবই ইম্পর্টেন্ট। তুমি একজনের সাথে কথা বলছো, একটা জায়গায় বক্তব্য দিচ্ছ, একটা ফর্মাল কোন একটা জায়গায় এক্সপ্রেশন মানে এক্সপ্রেস করছে সামথিং, হোয়াটএভার ইউ আর ইন ফ্রন্ট অফ দ্য পডিয়ামের সামনে যখন আমরা যাচ্ছি, অফকোর্স কিন্তু আই কন্ট্যাক্টটা আমার অডিয়েন্স, আমার অন্যান্য যারা আছে স্টেক হোল্ডার যারা, তাদের সাথে আই কন্ট্যাক্টটা প্রপার হতে হবে। সেই জায়গায় মনে হয় যে অনেকেরই এই অভাবটা আমরা দেখেছি। রফিক রোহানের যেটা হয়েছে যে আপা যেটা বলেছে, দাঁড়ানোর অঙ্গভঙ্গি ইন ফিউচার যেন আমরা কখনো তোমাকে না দেখি যে কখনো কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছো, এটা যেন না হয় আর কি। এবং তারা বলা যাবে না। এবং অনেকেই কিন্তু তোমরা বলেছ যে আমরা বলতে প্রতিপক্ষ, আমাদের প্রতিপক্ষ বন্ধু বলতে পারি, প্রতিপক্ষ বলতে পারি, বিপক্ষদের পক্ষদের বাদ দিলাম, আমরা প্রতিপক্ষ বলতে পারি, একজনের প্রতিপক্ষ। কিন্তু বারবার তারা বললে হয় কি, এটা আনস্পেসিফিক একটা সংজ্ঞায়ন হয়। এই জন্য এই জায়গায় একটুখানি খেয়াল রাখবে। এবং বাস্তবিক উদাহরণ এসে তোমাদের তাত্ত্বিক বিষয় বেশি চলে এসেছে, একটু বাস্তবিক উদাহরণগুলো নিয়ে আসা দরকার ছিল। মানে তোমাদের যে এই ম্যাডাম যেটা বলেছে যে এই তাত্ত্বিক কথা হচ্ছে, একটু বাস্তবিক কথাগুলো নিয়ে আসা দরকার ছিল। একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড, একটা শব্দের সাথে আরেকটা শব্দ অনেকটা লেগে যাচ্ছিল। তো এইটা যেন না হয়, আমরা কথা অনেক দ্রুত বলবো, কিন্তু যেন কথাগুলো যেন সবাই যেন বুঝতে পারে, আমি যাদের উদ্দেশ্যে বলছি সবাই যেন বুঝতে পারে। সেই জায়গায় মনে হয় কিছু নার্ভাসনেসের কারণে হয়তো আমার কাছে মনে হয়েছে যে একটু এই জড়তাটা ছিল। অফকোর্স যখন আমরা ইংলিশ যখন কোনো কোট যখন বলবো, অফকোর্স বলতে হবে এভাবে যে আই কোট বা আমি কোট করছি, আই কোট ইংলিশ বললে যে তার ইংলিশে তুমি যেটা বলছো সেটা আই আনকোট, মানে কোথায় শুরু করলে কোথায় শেষ করলে এটা আই কোট আই আনকোট। এই ইংরেজি যে কোনো জায়গায় ইংলিশ বলার ক্ষেত্রে এটা তোমাকে বলতে হবে। ইংলিশ কোনো যদি কোনো কারো কোটেশন যদি তুমি ব্যবহার করতে চাও, আর অনেকগুলো প্রত্যয় ব্যবহার করার পরে কোন প্রত্যয়টাকে তুমি আসলে মানে মাদকাসক্তি না ধরলাম, মাদকাসক্ত না, কিন্তু অন্য কোন প্রত্যয় স্পেসিফিক্যালি প্রত্যয়টা হচ্ছে, অনেকগুলো প্রত্যয় চলে আসছে, একটা বা দুটো প্রত্যয় যদি তোমরা সিলেক্ট করতে পারো, না মাদকাসক্তি না, আমি ধরলাম যে ফেসবুকিং বা সামাজিক যোগাযোগ মাধ্যম, যে সঠিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার না কারণেই যুব সমাজের অবক্ষয় হচ্ছে। কোনো একটা তোমার একটা সুনির্দিষ্ট কোনো একটা জায়গার উপর এমফাসিস করা হয় নাই, এখানে একটু আমাদের কাছে মনে হয়েছে যে একটু ডেভেলপ করা দরকার। এবং তুমি যে এক্সাম্পলগুলো দিয়েছো সেগুলো অনেক ভালো হয়েছে, তবে আমরা বারবার বলছি যে তোমার যেটা একটু ডেভেলপ করা দরকার ছিল, যে এটাকে কি বলে, যে সাধু ভাষা চলিত ভাষা এরকম আমরা রাখছিলাম, তারপরে কি বললো যে আমরা শুনতে পারছি বা এরকম 2-3টা শব্দ ছিল যেটা আমাদের কাছে মনে হয়েছে যে একটু প্রপার হয়নি আর কি। প্রশ্ন করছিলাম, মানে এইগুলো বলা যে প্রশ্ন করেছিলাম, তারপরে আমরা শিখতে পারছি না, শিখতে পেরেছি, মানে এগুলো বলা যাবে না, পারছি না বা করছিলাম না, আঞ্চলিকতা পরিহার করতে হবে। এবং যখন বেল, ঠিক আছে বেল রিঙ্গিং, বাট তুমি বেল রিঙ্গিং থেকে চলে যাওয়া যাবে, একটু শেষ করে যেতে হবে। এইটা কিন্তু বেল রিঙ্গিং দেখে তুমি নেমে গিয়েছো, এটা করা যাবে না, এটা কিন্তু তোমার মানে একটা মাইনাস পয়েন্ট হয়ে যায় সেক্ষেত্রে। এবারে অনুরোধ করছি সম্মানিত বিচারক ও মডারেটর জনাব মোহাম্মদ মনিরুল হাসানকে। মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম তোমাদের আজকের বিতর্ক। আসলে প্রথম যে বিতর্কের যে রাউন্ড গেল আমাদের, তার চেয়ে এই যে কোয়ার্টার ফাইনাল রাউন্ডের যে আজকের দ্বিতীয় পর্বটি আগের তুলনায় অনেক জমজমাট হয়েছে, সেজন্য আমি তোমাদের উভয় দলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের বিতর্কের বিষয় ছিল মাদকাসক্তি যুব সমাজের অবক্ষয়ের কারণ। বিষয়টি এতটাই প্রচলিত এবং এতটাই বার্নিং ইস্যুস এই মুহূর্তে বাংলাদেশ সহ সারা বিশ্বে, যে এই বিষয়ে কথা বলার জন্য আসলে তথ্য উপাত্তের কোনো অভাব নেই।
অজস্র তথ্যপত্র আমরা বিভিন্ন সোর্সেসের মাধ্যমে পেয়ে যাচ্ছি বা পাচ্ছি। এখন এর যদি মূল্যায়ন আমরা করতে চাই তাহলে আসলে আমি কনফিউজড। এর আগে যে বিতর্কগুলি ছিল সেখানে মূল্যায়নটা খুব ইজিলি করা গেছে, বাট এখন আমি কনফিউজড হয়েছি কাকে রেখে কাকে ভালো নাম্বার দিব, কাকে কম নাম্বার দিব এই বিষয়টা নিয়ে। তারপরও যেহেতু এজ এ বিচারক এবং মডারেটর হিসেবে আমাকে আসলে অনেক কিছু মূল্যায়ন করতে হবে, কারণ হচ্ছে যে এই যে ভুল ভ্রান্তি, ত্রুটি বিচ্যুতি, লুপ হোলসগুলি ধরিয়ে দেওয়া কিন্তু বিচারকদের রেসপন্সিবিলিটি এবং তাদের দায়িত্বের মধ্যে পড়ে, যেন তোমরা পরবর্তীতে নিজেদেরকে আরও শোধরাতে পারো, নিজেদের যে ত্রুটি বিচ্যুতি যেগুলি থাকে সেগুলি শুধরিয়ে আরও ভালোভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারো, সেই জন্য আসলে মূল্যায়নটা করতে হচ্ছে। আমি কারো নাম উল্লেখ করব না, তবে দলীয় অবস্থান থেকে যদি বলি যে পক্ষ দলের প্রথম বক্তা, তুমি আসলে তোমার শুরুটা সুন্দর করেছো। তুমি তোমার বক্তব্যটা বিষয় বিভাজন দিয়ে শুরু করেছো এবং সংজ্ঞায়ন দিয়ে শুরু করেছো, এবং তুমি তোমার বক্তব্যে ইনফরমেশনের একটা প্রাচুর্য ছিল। তুমি গোল্ডেন ট্রায়াঙ্গেলের উদাহরণ দিয়েছো, প্লাস তোমার যে দলীয় অবস্থান, যে পরবর্তীতে তোমার দলে যারা আসবেন তাদের অবস্থান কি হবে, তোমাদের ট্র্যাক কোথায় যাবে, সেই বিষয়গুলিকে তুমি স্টাবলিশ করেছো। অর্থাৎ প্রথম বক্তা হিসেবে তোমাদের দলীয় যে অবস্থানটা সেটাকে তুমি সুস্পষ্ট করেছো। তবে তোমার প্রেজেন্টেশন ভয়েসটা কিছুটা লো ছিল, আমি আশা করেছিলাম যে এটা আরেকটু লাউডার হবে, বাট বডি ল্যাঙ্গুয়েজটা কিছুটা ফাইটিং হবে। মানে হচ্ছে যে শুরু করে দলনেতা, মানে প্রথম যে বক্তা থাকে, সে যদি যেভাবে শুরু করবে, সে যদি ভালোভাবে শুরু করে, ওই ইফেক্ট কিংবা ওই ইম্প্যাক্ট কিন্তু দলের অন্য সদস্যের মধ্যেও প্রবাহিত হয়। সেক্ষেত্রে তোমার বডি ল্যাঙ্গুয়েজটা আসলে আমি আরেকটু ফাইটিং আশা করেছিলাম। এরপরে দ্বিতীয় বক্তা এসে তোমার শুরুটা ভালো ছিল, বাট আমি অ্যাস্টনিশড হয়ে গিয়েছি যে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে যে তোমার দলীয় আসলে যে কোমরে হাত দিয়ে দাঁড়ানো, আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে এটা কি তুমি ডিবেট করতে দাঁড়িয়েছো না ড্যান্স করতে দাঁড়িয়েছো, নাচতে দাঁড়িয়েছো, আসলে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম। এই বিষয়টি আসলে খেয়াল রাখবে, কারণ হচ্ছে যে হ্যাঁ, তোমার আই কন্ট্যাক্ট খুব সুন্দর ছিল, তোমার থ্রোয়িং, তোমার এক্সপ্রেশন, তোমার ভয়েসের যে আপ ডাউন, পিচ লেভেল, টেম্পো, স্পিড যেটাকে বলি আমরা, এগুলি ঠিক ছিল। বাট তুমি যে দাঁড়িয়েছো ডায়াসে, এটা যে একটা বিতর্কের মঞ্চ, কিংবা এখানে যে একটা আর্ট, এখানে হচ্ছে যে তোমার ইন্টেলেকচুয়ালসদের যে একটা ফাইট চলছে, ব্যাটল চলছে, এই বিষয়টা তোমার দাঁড়ানো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু বোঝা যায়নি। এই বিষয়টা যদি তুমি ওভারকাম করতে পারতে, তাহলে আমার কাছে মনে হয় যে তোমার বক্তব্য কিন্তু ভালো ছিল, বক্তব্যের যে এলিমেন্টস, যে এক্সাম্পল ছিল, সেগুলি কিন্তু ভালো ছিল ওভারঅল। বাট এই বডি ল্যাঙ্গুয়েজটা যদি ঠিক থাকতো, আমার মনে হয় যে আরও ভালো হতো। কিন্তু তুমি তোমার বক্তব্যে অনেক তথ্যপত্র দিয়েছো, তুমি 5000 বছরের মাদকের ইতিহাস এখানে তুলে নিয়ে এসছো, এবং তুমি বলেছো যে পারিবারিক যে একটা ইম্প্যাক্ট রয়েছে, সেটি হচ্ছে আসলে যুব সমাজের অবক্ষয়ের কারণ, মাদকাসক্ত নয়। তো এই বিষয়গুলি তুমি এস্টাবলিশ করার চেষ্টা করেছো। এরপরে তোমাদের তৃতীয় বক্তা, তুমি যুক্তিখণ্ডন দিয়ে শুরু করেছো। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে, কারণ প্রথম বক্তা যিনি থাকেন তার তো যুক্তিখণ্ডন করার সুযোগ নাই, কারণ সে তো সংজ্ঞায়ন করবে, দলীয় অবস্থান করবে, তার সামনে তো কোনো যুক্তি নাই, অপোজিশন পার্টি নাই, সে ফার্স্ট স্পিকার। সো সেদিক থেকে ঠিক ছিল। বাট তৃতীয় বক্তা তুমি যেটা করেছো, যে তুমি মাননীয় প্রধানমন্ত্রীর মাদক বিষয়ে যে তার জিরো টলারেন্স, এই বিষয়টার তুমি খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছো। তারপরে তুমি ঐশীর বক্তব্য নিয়ে এসছো। এরপরে তুমি কি যুব সমাজের অবক্ষয়ের অনেকগুলি কারণ থাকতে পারে, বাট প্রধান কারণ হচ্ছে মাদকাসক্তি, এই বিষয়টি তুমি এস্টাবলিশ করার চেষ্টা করেছো। কিন্তু যে বিষয়টি আমার কাছে খুব ব্যত্যয় লেগেছে তোমার বক্তব্যের মধ্যে, সেটা হচ্ছে যে তোমার একটা তাড়াহুড়ো ভাব ছিল। মনে হচ্ছে যে তোমার হ্যাঁ, এখন আমার খুব দ্রুত একটা কাজ আছে, বা সামনে একটা পরীক্ষা আছে, কিংবা আমার দ্রুত বাজারে যেতে হবে, কিংবা আমার গাড়ি ছেড়ে যাচ্ছে, ট্রেন ছেড়ে যাচ্ছে, আমাকে দৌড় দিয়ে যেতে হবে, এরকম যে তাড়াহুড়ো একটা ভাব ছিল। এই বিষয়টা যদি তোমার না থাকতো, তাহলে তোমার বক্তব্যটা আসলে আমার মনে হয় যে আরও খুব সুন্দর হতো। আর একটা বিষয় যেটা খুব চোখে লেগেছে, আমার কানে লেগেছে, আমি বলবো, সেটা হচ্ছে যে জ্যোতি চিহ্নের ব্যবহার কিন্তু তোমার বক্তব্যে ছিল না। দাড়ি কমা বলতে যে একটা কিছু আছে, এই যে জ্যোতি চিহ্ন, কোলন, সেমিকোলন, আমাকে একটা কমা দিলে, একটা সেন্টেন্সের মাঝে কমা থাকলে সেখানে একটা পজ দিতে হবে, একটু স্পেস দিতে হবে, একটু থামতে হবে, তারপর সেকেন্ড সেন্টেন্স আমাকে স্টার্ট করতে হবে, এই বিষয়টা কিন্তু তোমার বক্তব্যে ছিল না। একেবারে থরলি তুমি স্টার্ট দিয়েছো বক্তব্য, ফার্স্ট 3 মিনিট বলেই গিয়েছো। তো তোমার এই যে বিষয়টি, এটি যদি তুমি ওভারকাম করতে পারো, আমার মনে হয় যে তোমার বক্তব্য আরও সুন্দর হবে, শানিত হবে এবং শ্রুতিমধুর হবে। এরপরে বিপক্ষ দল, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, তোমাদের যে প্রথম বক্তব্য শুরু করেছো, তুমি দারিদ্র্যের যে একটি পরিসংখ্যান, এই যে ডাটাবেস দিয়ে তুমি শুরু করেছো। হ্যাঁ, তোমার আমি কি বলবো, যে তোমার বডি ল্যাঙ্গুয়েজটা এবং তোমার ভয়েস থ্রোয়িং, এটা আসলে ফাইটিং ছিল আমার কাছে মনে হয়। তুমি এসে আসলে এখানে একটা এনভায়রনমেন্ট মনে হয় যে ক্রিয়েট করেছো, বা ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্স,
এটা দিয়ে বোঝা গেছে যে ইউ আর ইন এ ব্যাটল ফিল্ড অ্যান্ড ইউ আর ফাইটিং অ্যাগেনস্ট আদার্স। সো এইটা আমার কাছে মনে হয়েছে। তারপরে হচ্ছে যে তুমি বলেছো যে নৈতিক অবক্ষয়ের অনেক কারণ থাকতে পারে, বাট মাদক হলো তার ফলাফল, অর্থাৎ তোমাদের যে দলীয় অবস্থান তুমি সেটা তোমার বক্তব্যের মাধ্যমে এস্টাবলিশ করে গেছো যে তুমি এবং তোমার দল কোন বিষয়ে কথা বলতে চাচ্ছ। ওভারঅল তোমার বক্তব্য ভালো হয়েছে। এরপরে তোমাদের যে দ্বিতীয় বক্তা, তুমি খুব কবিতা দিয়ে শুরু করেছো, অর্থাৎ তোমার বক্তব্যের শুরুটা ছিল কাব্যিক, কিন্তু যে বিষয়টি খুব কানে লেগেছে শুরুটা যেভাবে শুরু করেছিলে তুমি, কিন্তু সেই ফ্লোটা কিন্তু হঠাৎ করে মাঝপথে এসে খেই হারিয়ে ফেলে। আমার কাছে মনে হচ্ছিল যে তোমার মধ্যে একটা কিসের যেন একটা বাধা আসছিল তোমার বক্তব্যের মাঝে, থেমে থেমে যাচ্ছিল তোমার বক্তব্য, একটা হামলিং চলে আসছিল, বাট শুরুটা কিন্তু খুবই নাটকীয় কিংবা কাব্যিক ছিল। কিন্তু যদি তোমার বক্তব্যের এই যে থেমে যাওয়া কিংবা যে একটা হোঁচট খাওয়ার একটা অবস্থা, এটা যদি না থাকতো তাহলে তোমার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক ছিল, বাট ফ্লোটা ভালো ছিল। তুমি তোমার বক্তব্যে নড়াইলের যে একটা উদাহরণ দিয়েছো, যে তুমি বলেছো যে জুতার মালা দেওয়া হচ্ছে, তারা তো মাদকাসক্ত ছিল না। তারপরে হচ্ছে তুমি বলেছো সাভারের যে এক স্টুডেন্ট তার টিচারকে খুন করে ফেলেছে ব্যাট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে, সে তো আসলে মাদকাসক্ত ছিল না। হ্যাঁ, তোমার বক্তব্যের যে তুমি যে তথ্যপত্র দিয়েছো, তুমি যে লজিক দিয়েছো, সেটা সপক্ষে তুমি আবার উদাহরণ সেট করতে পেরেছো। আমার কাছে মনে হয় যে তোমার এই বিষয়টি তোমার স্ট্রং দিক, কারণ হচ্ছে যে তুমি তোমার ডেফিনিশন দলীয় অবস্থানের সাথে সাথে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলকে তুমি সামনে নিয়ে আসতে পেরেছো। এছাড়া তোমার আই কন্ট্যাক্ট ভালো ছিল, তবে আই কন্ট্যাক্টটা ভালো ছিল বলবো যে সেটা হচ্ছে অডিয়েন্সের দিকে, তোমার বিচারকদের দিকে তুমি আসলে খুব কম তাকিয়েছো। এই বিষয়টা আসলে আমার কাছে চোখে লেগেছে। তোমাকে তো আসলে সাইদ ভাই কিছুক্ষণ আগে যেটা বললেন যে এখানে কিন্তু স্টেক হোল্ডার 3টা, তোমাকে প্রত্যেক বিতর্কিকের দৃষ্টি আকর্ষণ করছে আমি, যে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে স্টেক হোল্ডার 3টা, এখানে পয়েন্টস হচ্ছে 3টা। একটা হচ্ছে বিজ্ঞ বিচারক মণ্ডলী, আর একটা হচ্ছে তোমাদের অপোজিশন পার্টি, আর একটা হচ্ছে অডিয়েন্স, অর্থাৎ দর্শক শ্রোতা যারা রয়েছেন তারা। এখন তুমি যদি শুধুমাত্র একটা পক্ষের দিকে তাকিয়ে থাকো, শুধু বিচারকদের দিকে তাকালেও হবে না, শুধু অপোজিশন পার্টি যারা আছে তাদের দিকে তাকালেও হবে না, কিংবা অডিয়েন্সে যারা থাকে তাদের দিকে তাকালেও কিন্তু হবে না। তোমাকে ভারসাম্যপূর্ণভাবে 3 দিকেই কিন্তু তোমার আই কন্ট্যাক্টকে মুভ করতে হবে। তো এই বিষয়টা আসলে তোমার দ্বিতীয় বক্তার মধ্যে ছিল না, আদারওয়াইজ বক্তব্য ভালো ছিল। এরপরে তোমাদের দলনেতা, তুমি যথারীতি যুক্তি খণ্ডন দিয়ে শুরু করেছো, এবং দলনেতা হিসেবে তোমার যে দলীয় অবস্থান সেটার সামারি করে সাম আপ করে একটা অবস্থানে বা পর্যায়ে নিয়ে আসা, সেটা নিয়ে এসছো। এইখানে একটা বিষয় লক্ষণীয় যে দলনেতা হিসেবে আজকের ডিবেটে, আজকের যে বিতর্ক সেশন, আজকের বিতর্কে দলনেতা হিসেবে প্রশ্ন থ্রো করলো, আর কেউ তোমরা প্রশ্ন থ্রো করতে পারলা না অপোজিশনকে। এই বিষয়টা আমার কাছে অবাক লেগেছে আসলে। হ্যাঁ, প্রশ্ন তোমাদের কিন্তু আজকের যে বিষয়, প্রথম বক্তা হিসেবেই কিন্তু এসে প্রশ্ন থ্রো করতে পারতা, এরপরে বিপক্ষ দলের প্রথম বক্তা সে পারত, পক্ষ দলের দ্বিতীয় বক্তা তুমি প্রশ্ন থ্রো করতে পারতা, পক্ষ দলের দ্বিতীয় বক্তা তুমি পারতা। মানে এইটা হচ্ছে বিপক্ষ দলের দলনেতা, অর্থাৎ আজকের সেশনের সর্বশেষ বক্তা এসে প্রশ্ন থ্রো করলো। আমার কাছে এটা কেমন মনে হয়েছে? তোমরা কি আসলে ভুলে গিয়েছিলে? এটা কিন্তু করা উচিত ছিল, কারণ প্রশ্ন থ্রো করা এটা কিন্তু একটা মুনশিয়ানা বিতর্কের ক্ষেত্রে। এই বিষয়টা ইম্পর্টেন্ট, কারণ তুমি যখন প্রশ্ন থ্রো করবে, ওই প্রশ্নের উত্তর যদি অপোজিশন পার্টি জানা না থাকে তাহলে কিন্তু তারা নার্ভাস হয়ে যাবে, এবং আলটিমেটলি তোমরা কিন্তু তখন এক স্টেপ সামনে চলে আসবে, তোমাদের পয়েন্টস কিন্তু সামনে চলে আসবে। সো এই বিষয়টি খেয়াল রাখা উচিত ছিল। এবং তোমাদের যে দলনেতা বিপক্ষ দলে, তুমি এটা খুব সুন্দরভাবে করেছো এবং মুনশিয়ানার পরিচয় দিয়েছো। এবং তুমি এসে ওই যে প্রথম বক্তা যে শুরু করেছিল সেইটারই একটা লিঙ্ক আপ তুমি করেছো। তুমি এখানে এসে সর্বশেষ বলেছো, হ্যাঁ আমি এবং আমার দলের অবস্থান এটাই যে মাদকাসক্তি অর্থাৎ যুব সমাজের অবক্ষয়ের অনেক কারণ থাকতে পারে, বাট আমরা বলতে যাচ্ছি যে যুব সমাজের অবক্ষয়ের এই যে মাদকাসক্তি, এটি হচ্ছে একটি ফলাফল, একটি কারণ নয়। এবং তুমি তোমার দলীয় অবস্থানকে পুনরায় এস্টাবলিশ করেছো, এবং যুক্তি খণ্ডন করার ক্ষেত্রেও তুমি তোমাদের অবস্থান স্পষ্ট করেছো। যাই হোক, প্রিয় বিতার্কিক বৃন্দ, আসলে যেহেতু এখানে দুটি দল তোমরা রয়েছো, এখানে অনিবার্য বিষয় হচ্ছে যে এক দল বিজয়ী হবে এবং অন্য দল বিজিত হবে। তো যারা বিজয়ী হবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা বিজিত হবে আসলে এটাই থেমে থাকা নয়, পরবর্তী জীবনের যে মঞ্চগুলি আসবে, যে প্রতিযোগিতাগুলি হবে, যে যেখানেই তোমরা বিতর্ক করো না কেন সেখানে তোমাদের এই যে আজকে ত্রুটি বিচ্যুতি বিজ্ঞ বিচারক মণ্ডলী যে তোমাদের বিষয়গুলি ধরে দিলেন, বললেন, সেই বিষয়গুলি তোমরা ওভারকাম করে নিজেদেরকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে পরবর্তী স্টেজে। তো ফলাফল আমাদের কাছে চলে এসছে। এ পর্যায়ে আমি বিজয়ী দলের নাম ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি আবু সাইদ ভাইকে। খুব স্লাইড ডিফারেন্সে বিজয়ী হয়েছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি।
এ পর্যায়ে শ্রেষ্ঠ বক্তার নাম ঘোষণা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি মুর্শিদা আপাকে। বিপক্ষ দলের দলনেত্রী কাজী সুমাইয়া নাইস, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। অভিনন্দন বিজয়ী ও বিজিত আজকের বিতর্কে অংশ নেওয়া দুটি দলকে, সম্মানিত বিচারক, প্রযোজক, সেই সাথে শ্রোতাবন্ধু আপনারা এতক্ষণ অনুষ্ঠানটি উপভোগ করলেন, ধন্যবাদ আপনাদেরও। শ্রোতা, আবারও কথা হবে, দেখা হবে আগামী মাসের প্রথম মঙ্গলবার বেলা 2:30টায়। খোদা হাফেজ।